আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? সিনেভিশনের আরো একটি হরর মুভির গল্পে আপনাদের সকলকে স্বাগত। এই সিনেমাতে আমাদের দেখানো হয়েছে একটি বাচ্চাকে জিনেদের নামে উৎসর্গ করা হয়েছিল, কিন্তু জিন জাতির কিছু নিয়ম রয়েছে। কোনো বাচ্চাকেই তারা ততদিন পর্যন্ত তাদের সাথে নিয়ে যায় না যতদিন না পর্যন্ত তার 25 বছর পূর্ণ হয়, এবং কেউ যদি জিনেদের এই কাজে বাধা হয়ে দাঁড়ায় তাহলে যে তার কি অবস্থাটা করতে পারে এই সিনেমাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, একা ঘরে বসে কানে হেডফোন লাগিয়ে এই ভিডিওটাকে দেখুন, না হলে গল্পের ফিল পাবেন না। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। 1997 সালের কথা। সারাদিন বাইরে কাজ করে আসিয়া রাতের বেলা তার বাড়িতে ফিরছে। ঘরে প্রবেশ করে এসে দেখতে পায় তার স্বামী ইকরাম তারই আপন বোন হাতিদার সাথে পরকীয়ায় লিপ্ত আছে। এটা দেখা মাত্রই আসিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে বুঝতে পারে না এখন সে কি করবে। আসিয়া তার ছোট্ট মেয়ে এলিসকে একটা রুমে রেখে আসে এবং হাতে একটা পাথরের শক্ত শোপিস দিয়ে তার স্বামীর মাথায় একের পর এক আঘাত করতে থাকে। আঘাত করতে করতে একটা সময় সে তার স্বামী ইকরামকে খুনি করে ফেলে। এই সমস্ত ঘটনা নিজের চোখে দেখে তার বোন ঘরের একটা কোণায় বসে ভয়ে কাঁদতে থাকে। এবার আসিয়া সেই শক্ত শোপিসটাকে হাতে নিয়ে তার বোনের দিকে এগিয়ে যায়, কিন্তু কি একটা ভেবে সে কান্না করে ফেলে। তার বোনকে সে হত্যা করতে পারে না। এরপর পুলিশের ঝামেলা এড়ানোর জন্য তারা দুই বোন ইকরামের শরীরটাকে টুকরো টুকরো করে কেটে ফেলে। এরপর এই কাটা হাত পা গুলোকে একটা বস্তায় ভরে বাড়ির পেছনে মাটির নিচে পুঁতে ফেলে। এরপর কেটে যায় প্রায় 20টি বছর। এর মধ্যে হাতিজার পা প্যারালাইজ হয়ে যায়। সে এখন হুইল চেয়ার ছাড়া কোনো জায়গায় চলাফেরা করতে পারে না। এবং আসিয়ার মেয়ে ইয়েলিসও এখন অনেক বড় হয়ে গেছে। তার বয়স এখন 24। হাকি নামের এই ছেলেটার সাথে ইয়েলিসের বিয়ের কথা পাকাপাকি হয়ে আছে। যদিও হাতিজা এখন প্যারালাইজ এবং সে হুইল চেয়ার ছাড়া চলাফেরা করতে পারে না, তবুও সেই ঘটনার পর থেকে তার বোন তার সাথে অনেক খারাপ ব্যবহার করে। আসিয়া যখনই হাতিজাকে রুমে একলা দেখে তখনই সে তার উপর অনেক নির্যাতন করে, এবং হাতিজাও নিজের অপরাধ বোধের কারণে তাকে কিছুই বলতে পারে না। এই পরিবারের আরো একটি সদস্য রয়েছে, সে হচ্ছে আসিয়ারই আরেকটি মেয়ে আয়তেন। আয়তেন, ইয়েলিস এবং হাকি তারা তিনজনই একসাথে একটা গার্মেন্টস কোম্পানিতে কাজ করে। প্রতিদিনের মতোই ইয়েলিস তার গার্মেন্টসের বাসে করে তার কোম্পানিতে যাচ্ছিল। বাসের মধ্যেই তার বড় বোন আয়তেন সবাইকে উদ্দেশ্য করে বলে, আজকে আমার বোনের 25 বছর পূর্ণ হয়েছে। বাসের মধ্যে উপস্থিত সবাই তখন ইয়েলিসকে তার জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকে। বাসের মধ্যে ইয়েলিসের সাথে একটা নতুন মহিলার পরিচয় হয়। তার নাম হচ্ছে সালেহা। সালেহা তাকে জানায় সে আজই প্রথম এই কোম্পানিতে যোগ দিয়েছে। সালেহা তখন ইয়েলিসকে জিজ্ঞাসা করে, তোমার বয়স কত? তখন ইয়েলিস তাকে বলে, আমার বয়স 25। এটা শুনেই সালেহা বেশ কিছুটা চিন্তায় পড়ে যায়। সালেহা কেন হঠাৎ করে চিন্তায় পড়ে গেল এটা আপনারা সামনে বুঝতে পারবেন। গার্মেন্টসের ভেতর কথায় কথায় সালেহা ইয়েলিসকে জানায় তার স্বামী রাজমিস্ত্রির কাজ করত। একদিন ছাদ থেকে পড়ে সে মারা যায়, এবং আপাতত আমার একটা 6 বছরের বাচ্চা আছে। এটা শুনে ইয়েলিসও সালেহাকে বলে, আমার বাবাও হজ করতে গিয়ে মারা গিয়েছিল। এই কথাটা শোনা মাত্রই সালেহা ইয়েলিসের দিকে একটু বিরক্তি নিয়ে তাকায়। সালেহার এরকম বিরক্তি নিয়ে তাকানো দেখে আপনারা হয়তো বুঝেই গেছেন সে হয়তো সম্পূর্ণ ঘটনাটাই জানে কিভাবে তার বাবা মারা গিয়েছিল। রাতের বেলা হাকি এবং ইয়েলিসের পরিবার একসাথে বসে কিছুটা হালকা নাস্তা করার জন্য। হাকি তখন ইয়েলিসের পরিবারকে জানায় বিয়ের পর সে একটা নতুন বিজনেস স্টার্ট করবে, তখন তারা দুইজন একসাথে কাজ করতে পারবে। ইয়েলিসকে আর কোম্পানিতে কাজ করতে হবে না। হাকি সেখান থেকে চলে যাওয়ার পর আয়তেন তার মা আসিয়াকে বলে আজকে ইয়েলিসের জন্মদিন ছিল। আসিয়া তখন আয়তেনকে জিজ্ঞাসা করে তার বয়স এখন কত হলো। তখন আয়তেন জবাব দেয় 25। এটা শুনেই আসিয়া এবং হাতিজা দুজনেই অনেক চিন্তায় পড়ে যায়। এর আগেও আপনারা দেখেছিলেন বাসের মধ্যে সালেহা ইয়েলিসের বয়স শুনে কিছুটা চিন্তায় পড়ে গিয়েছিল। এর মানে ইয়েলিসের বয়স নিয়ে কিছু তো একটা ঝামেলা নিশ্চয়ই আছে। শুধু দেখতে থাকুন, সামনে সব রহস্যের পর্দায় খুলে যাবে। ইয়েলিস মেয়েটা আবার ছোটবেলা থেকে মৃগী রোগে আক্রান্ত। মাঝে মাঝে সে কেমন যেন হয়ে যায়। একদিন রাতের বেলা ইয়েলিস তার রুমে ঘুমিয়েছিল, কিন্তু তার রুমের দরজাটা একাই বাড়ি দিতে শুরু করে। শব্দটা শোনা মাত্রই ইয়েলিসের ঘুম ভেঙে যায়। সে উঠে কিছুক্ষণ কিছুই বুঝতে পারে না। যখনই সে দরজার দিকে তাকায় তখন দেখতে পায় তার দরজাটা
একাই খুলে যাচ্ছে আবার একাই বন্ধ হয়ে যাচ্ছে। বিষয়টি কি হচ্ছে সেটা দেখার জন্য যখনই সে দরজার দিকে ভালোভাবে তাকায় তখনই সে দেখতে পায় তার দরজার সামন দিয়ে কালো একটা ছায়ামূর্তি বারবার অতিক্রম করছে এবং সেই ছায়ামূর্তিটা যখনই তার দরজার সামনে দিয়ে যাচ্ছে তখনই দরজাটা ওরকম ধপাস করে লেগে যাচ্ছে। এটা দেখেই ইয়েলিসের আত্মাটা একদম ছ্যাদ করে ওঠে, কিন্তু তারপরেও ইয়েলিস ভয়ে ভয়ে উঠে দাঁড়ায় এবং দরজার কাছে যায়। কিন্তু দরজার কাছে গিয়ে সে একটা বিভৎস দৃশ্য দেখতে পায়। সে দেখতে পায় তার মা তার মৃত বাবার শরীরটাকে ধারালো একটা অস্ত্র দিয়ে কোবাচ্ছে এবং তার শরীর থেকে কাঁচা মাংস ছিঁড়ে ছিঁড়ে চিবিয়ে খাচ্ছে। দৃশ্যটা এতটাই ভয়ানক ছিল যে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে যখন তার জ্ঞান ফিরে আসে তখন তার পরিবারের লোকজন তাকে জিজ্ঞাসা করে কাল রাতে তার সাথে কি হয়েছিল। ইয়েলিস যখনই তাদেরকে সবকিছু খুলে বলতে যাবে তখনই সে লক্ষ্য করে তার খালার হুইল চেয়ারের পেছনে একটা বিভৎস প্রাণী বসে আছে। এটা দেখে ইয়েলিস আরেকবার আটকে ওঠে, কিন্তু পরক্ষণেই যখন সে সেদিকে আবারও তাকায় তখন সে দেখতে পায় সেখানে কিছুই নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তেই দেয়াল থেকে একটা ছবি মাটিতে পড়ে একদম ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এই অসুস্থতার মধ্যেও ইয়েলিস সবকিছু গুছিয়ে নিয়ে তার কাজে যায়। ইয়েলিস মন দিয়ে তার কাজ করছিল, কিন্তু হঠাৎ করে সে লক্ষ্য করে তার পাশের একটা টেবিলে জোক কিলবিল করছে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার বড় বোন এসে তাকে ডাক দেয় এবং তাকে বলে দুপুরের খাবার খেয়ে আসতে। ইয়েলিস তখন ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়। সে যখনই আয়নার দিকে তাকায় তখনই সে দেখতে পায় তার ঘাড়ে রক্ত লেগে আছে। ইয়েলিস যতবারই রক্তটা মোছার চেষ্টা করে ততবারই রক্ত আরো বাড়তেই থাকে এবং এর পরের বার যখন সে তার ঘাড়ে হাত দেয় তখন তার হাতে একটা জোক ভেসে ওঠে। ইয়েলিস তখন ভয় পেয়ে বাথরুম থেকে বাইরে চলে আসে। বাইরে চলে এসে সে দেখতে পারে পুরো গার্মেন্টসটাই খালি হয়ে গেছে, সেখানে কেউ নেই। শুধুমাত্র সালেহা অনেক দূর থেকে তার দিকে কেমন একটা দৃষ্টিতে যেন তাকিয়ে হেঁটে চলে যাচ্ছে। ইয়েলিস কিছুটা সামনে এগোনো মাত্রই দেখতে পায় গার্মেন্টসের সমস্ত যন্ত্রপাতি হাওয়ায় ভাসছে। ইয়েলিস লক্ষ্য করে অনেক দূর থেকে কালো একটা ছায়ামূর্তি তার দিকে কেমন ভাবে যেন দৌড়ে আসছে। সেই জিনিসটা আরেকটু কাছে আসতেই দেখতে পায় সেটা কালো একটা লোমশ প্রাণী। প্রাণীটা এতটাই ভয়ানক ছিল যে সেটাকে দেখা মাত্রই ইয়েলিস অজ্ঞান হয়ে যায় এবং সে কেমন যেন হয়ে যায়, তার মুখ থেকে ফেনা বেরোতে থাকে। সেদিন রাতের বেলা যখন ইয়েলিস তার বিছানায় ঘুমিয়েছিল হঠাৎ করেই তার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভাঙা মাত্রই সে দেখতে পায় সে একটা কবরের মধ্যে শুয়ে আছে এবং তার বড় বোন এবং তার মা কবরের উপর দাঁড়িয়ে তার উপর একের পর এক মাটি ছুটছে। পরক্ষণেই তার বিছানার ভেতর থেকে অনেকগুলো হাত বের হয়ে তাকে চেপে ধরে, কিন্তু হঠাৎ করেই পুরো পরিবেশটাই একদম স্বাভাবিক হয়ে যায়। ইয়েলিস তখন পুরো বিষয়টাকেই দুঃস্বপ্ন ভেবে উড়িয়ে দিতে চায় এবং নিজেকে কিছুটা হালকা করার জন্য সে গোসলখানায় গিয়ে গোসল করে। গোসল শেষ করে সে তার রুমে প্রবেশ করে এবং বিছানার এক কোনায় গিয়ে বসে থাকে এবং আচমকাই ইয়েলিস নিজের শরীরটাকে বাঁকাতে শুরু করে। তার শরীরের অবস্থাটা দেখেই বোঝা যায় তার ভেতরে জিন ভর করতে শুরু করেছে। তার চোখের সাদা অংশটা একদম কালো হয়ে যায়। অন্যদিকে দেখা যায় আয়তেন বাথরুমে গোসল করছে। হঠাৎ করেই সে দেখতে পায় ইয়েলিস একটা ছুরি হাতে তার সামনে দাঁড়িয়ে আছে। আয়তেন তখন চিৎকার করে কান্না করতে থাকে এবং তার বোনকে বলে তাকে ছেড়ে দিতে, কিন্তু আচমকাই ইয়েলিস আয়তেনের সামনে থেকে হাওয়ায় মিলিয়ে যায়। অন্যদিকে ইয়েলিস হাকিকে ফোন দিয়ে বলে আমি তোমার সাথে দেখা করতে চাই। বুঝতেই তো পারছেন এটা ইয়েলিস করছে না, ইয়েলিসের ভেতরে অন্য কেউ আছে। ইয়েলিস তখন অনেক সেজেগুজে হাকির সাথে দেখা করতে যায়। হাকিও তাকে এই অবস্থায় দেখে অনেক খুশি হয়ে যায়। নির্জন একটা জায়গায় এসে হাকি নিজের গাড়িটা থামায় এবং ইয়েলিসের সাথে মিলিত হওয়ার চেষ্টা করে, কিন্তু ইয়েলিস তখন খুবই বাজেভাবে হাকির গলা কামড়ে ধরে এবং ছুরি দিয়ে একের পর এক তাকে আঘাত করতে করতে তাকে খুনই করে ফেলে। পরদিন সকালে যখন ইয়েলিসের ঘুম ভাঙে তখন সে দেখতে পায় তার পুরো শরীরে রক্ত লেগে আছে এবং তার হাতে একটা ধারালো ছুরিও রাখা আছে। ইয়েলিস তখন ভয়ে চিৎকার করতে থাকে। তার চিৎকারের শব্দ শুনে তার মা সেই রুমে চলে আসে এবং তাকে শান্ত করার চেষ্টা করে। এত চেঁচামেচি শুনে সেখানে তার বড় বোন আয়তেনও চলে আসে। আসিয়া তৎক্ষণাৎ একটা কবিরাজকে কল দেয় এবং কল দিয়ে বলে আমার মেয়ের মধ্যে মনে হয় একটা জিন ভর করেছে, আমি আপনার সাহায্য চাই। এটা শোনা মাত্রই কবিরাজটি তাকে বলে তুমি ইয়েলিসকে একটা শক্ত দড়ি দিয়ে বেঁধে ফেলো, কারণ সেখানে আসতে আমার কিছুটা সময় লাগবে। কবিরাজের সাথে কথা শেষ করে আসিয়া যখনই রুমে প্রবেশ করে তখনই সে দেখতে পায় ইয়েলিস তার বড় বোনের গলায় ছুরি ধরে দাঁড়িয়ে আছে এবং আসিয়া তাকে মানা করার আগেই সে তার বড় বোনের গলায় ছুরি চালিয়ে দেয়। এটা দেখে আসিয়া চিৎকার করে কান্না করতে থাকে, কিন্তু ইয়েলিস এবার তার দিকে এগিয়ে আসতে থাকে। ইয়েলিস তার কাছে আসা মাত্রই তাকে আরবি ভাষায় কিছু একটা বলে এবং তার দিকে ছুরি তাক করে ধরে, কিন্তু তখনই সেখানে সেই কবিরাজটি চলে আসে এবং ইয়েলিসের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তাদের ঘরের এক কোনায় জিনেদের কালো রঙের একটা পোর্টাল ভেসে ওঠে। সেই কবিরাজটি আর দেরি না করে ইয়েলিস এবং আসিয়াকে নিয়ে গাড়িতে করে কোথাও একটা যেতে থাকে।
গাড়িতে সেই কবিরাজটি ইয়েলিসের মাকে বলে, ইয়েলিসকে যদি তুমি বাঁচাতে চাও তাহলে অন্য কোনো একটা মানুষকে বলি দিতে হবে। তখন আসিয়া সেই কবিরাজটিকে বলে, আমার মেয়েকে বাঁচানোর জন্য আমি নিজে বলি হতে রাজি আছি। কবিরাজটি তখন একটা ফাঁকা মাঠে এসে দুটি চেয়ারে ইয়েলিসকে এবং আসিয়াকে শক্ত করে বেঁধে ফেলে এবং তাদের দুজনের চারদিকে আগুন ধরিয়ে জিনেদেরকে আহ্বান করতে থাকে। কিছুক্ষণ পরেই দেখা যায় জিনেরা ইয়েলিস এবং আসিয়ার শরীর থেকে তাদের আত্মাকে টেনে হিঁচড়ে বের করার চেষ্টা করছে এবং একটা সময় পর আসিয়ার শরীরে আগুন ধরে যায় এবং কিছুক্ষণ পরেই আগুনের মধ্যে একটা জিনের চেহারা ভেসে ওঠে। কবিরাজটি তাকে বলে, তুমি ইয়েলিসের বদলে আসিয়াকে নিয়ে যাও। কিন্তু জিনেরা একজনকেও ছাড়ে না। তারা আসিয়ার সাথে সাথে ইয়েলিসকেও তাদের সাথে সেই পোর্টালের ভেতরে নিয়ে যায়। সেই কবিরাজটি একজনকেও বাঁচাতে পারে না এবং এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। এই সিনেমার আরো দুটো পার্ট রয়েছে। আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান তাহলে আমি পরের দুটো পার্ট এক্সপ্লেন করতে পারি।